নমস্কার। গল্পগেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, আজ আপনাদের শোনাব লেখক অখিল ঘোষের লেখা একটি অসাধারণ গল্প, প্রবাহ। শুধু দর্শক শ্রোতা, জানাতে ভুলবেন না দয়া করে আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে শুরু করা যাক অখিল ঘোষের লেখা ছোট গল্প প্রবাহ। বাবারে নিখিল, ওঠ বাপ, পাটের জাগটা বুঝি ভাইসা গেল গিয়া। বাপের কাতর তাগাদায় নিখিলের মুখনিসৃত একাক্ষর শব্দটি একরাশ বিরক্তি জানায়। আপাদমস্তক মুড়ি দেওয়া চাদরটা প্রবল অনিচ্ছায় সরে যায় গা থেকে। গাত্রোত্থানজনিত মৃদু আন্দোলনে আপত্তি জানিয়ে ক্যাচকোচ শব্দ তোলে বাঁশের মাচাটা। নিখিলের জৃম্ভন বিকৃত মুখমণ্ডলের ত্বক যেন বেশি মাত্রায় একটু কুঞ্চিত হয়ে বিরক্তির প্রতীকী ছবি হয়ে উঠেছে। বাইরে অনর্গল বৃষ্টিরোষ জগৎ থেকে একঘরে করে দিয়েছে ওদের এই ঘরটাকে। বৃষ্টির শোঁ শোঁ ঝমঝম শব্দ টিনের একচালা ঘরটাকে গিলে নিয়েছে যেন আগা পাঁচতলা। টিনের চাল বুঝি ফুটো হয়ে যাবে বৃষ্টির প্রবল তোড়ে। তেলহীন লম্ফটা থেকে ন্যাকড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ওটার স্তিমিত আলোতেও পিতার মুখের অসহায়ত্বটা স্পষ্ট পড়তে পারছে নিখিল। স্পষ্ট দেখতে পাচ্ছে বিবর্ণ চোখ দুটি এক দৃষ্টে ওর মুখের দিকে চেয়ে আছে সহায়তার এক বুক আবেদন নিয়ে। মাচায় গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়ে আছে ওর ভাই শিবেন। চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করে নিখিল, কি হইছে, ডাকতাছো কেন? কইতাছি, বৈকালে দেখে আইছি গাঙের জল বলানের মুখী। অহন যে ঢল নামছে, সারাটা রাত একদণ্ড বিরাম দেয় নাই। জল নিশ্চয় মেলা বাড়ছে। পাটের জাগটা ঠিক মতন বান্ধা চান্দা হয় নাই। এতক্ষণে বুঝি মধ্য গাঙে পইরা গেছে। সুইটটা না গেলে হয়। তা অহন কি করবার চাও? যাইয়া কিনারে চাপাইয়া খুঁটাখুটি দিয়া ভালো করে বাইন্দা আউন লাগছিল। মাথাটা খারাপ হইছে নাকি তোমার? এই বৃষ্টির মধ্যে গেলে জ্বর আইব না? অহংকার বৃষ্টি ভালা না। বড় পিঠুয়াটা না হয় তুই ল, আমি ছালা মাথায় দেই। তবু চল বাপ, জাগটা ভাসিয়া গেলে পেট চলব কি দিয়া? নিখিলের মুখে আর ভাষা জোটে না। সংসারে এই মানুষগুলো যেন নিজেদেরকে নিংড়ে দেবার জন্যই জন্মেছে। স্ত্রী পুত্র পরিবারের ঘানি টানতে টানতে নুব্জ হয়ে যায়, বেঁকে যায় শিরদাঁড়া। তবু সুখ চাওয়ার সময় আসে না ওদের জীবনে। আয়েসের অবসর আসে না কখনো। কখনো পেরিয়ে যায় না ত্যাগের কালসীমা। বৃষ্টিতে ভিজে জ্বর হতে পারে এ আশঙ্কায় অপেক্ষাকৃত অধিক সুরক্ষা প্রদানকারী সাধনটিকে পুত্রের জন্য রেখে নিকৃষ্টটিকে নিজের জন্য নির্দিষ্ট করে অনায়াসে, যেন তার সর্বসহ শরীরে মধ্য ভাদ্রের বৃষ্টি অবাঞ্ছিত উষ্ণতাটা আনতে পারবে না। যদিও এই মুহূর্তে বড় পিঠুয়া বা বস্তা দুটোই অকেজ প্রমাণিত হবে বাইরে বেরোলেই। এ বৃষ্টি অপ্রতিরোধ্য, ভেজাবেই। তবু নিখিল মনে মনে একটু রাগান্বিত হয়। বৃদ্ধ পিতাকে বস্তা দিয়ে নিজে পিঠুয়া নেবে এতটা অবিবেচক স্বার্থপর ভাবল কেন ওর বাবা ওকে? নিজে বস্তাটা টেনে নিয়ে বন্ধ দিকের এক প্রান্ত ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে টুপির মতো করে তাতে মাথা গলিয়ে বস্তার অপর প্রান্ত পিঠে
ছড়িয়ে দিল। তারপর বলল, চলো। ওর বাবা যেন আঁতকে উঠলেন, বললেন, তুই পিঠুয়া ল, বস্তাটা আমি লই। অহন পেঁচাল পাইল না কইলাম, প্রায় ধমকের সুরে বলল নিখিল। যাওন লাগে তো চলো। বৃষ্টি তার সুতোর মতো কোটি কোটি সুর দিয়ে অক্টোপাসের মতো মুঠোয় চেপে ধরেছে যেন পৃথিবীটাকে। আঁধারের অন্তরালে লুক্কায়িত থেকে ত্রস্তা পৃথিবী মুহুর্মুহু বিদ্যুৎ চমকে শিউরে শিউরে উঠছে যেন। কি ভয়ঙ্কর বৃষ্টি! বাইরে বেরিয়ে নিখিলের মনে হলো দুনিয়াটা এক্ষুনি বুঝি তলিয়ে যাবে কোন অতলে। তারই প্রাক মুহূর্ত এটা। মহাপ্লাবনের আগেও বুঝি এত বৃষ্টি হয়নি। এক মুহূর্ত সময়ও লাগলো না ওদের ভিজে যেতে। তবুও এগিয়ে চলল ওরা আকাশ আছড়ে পড়া পথে, ছপ ছপ শব্দে স্পন্দিত প্রাণের আভাস ছড়িয়ে দিতে দিতে। কিন্তু কোথায় যাক? স্তিমিত অন্ধকারে যতদূর দেখা যায় শুধু জল আর জল। শীর্ণ তোয়া মরা রায়দাক এখন ছুটন্ত পাগলা ঘোড়া যেন, বিশাল, ভয়ঙ্কর, এতটাই বড় যে ঘাট থেকে অনেক দূরের ডাঙার মাঝারি সাইজের বনগামার গাছটাকে দেখে মনে হচ্ছে এক গলা জলে কোনো রকমে এক পায়ে দাঁড়িয়ে আছে ওটা। এক্ষুনি থই হারাবে যেন ওটা। নিখিলের বাবা আর্তনাদ করে ওঠেন, সর্বনাশ হইয়া গেছে গা নিখিল, যা মনে ভাবতেছিলাম তাই, যাক ভাইসা গেছে। নিখিলের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ও দেখতে পায় ওর বাবা দু হাতে মাথা চেপে ধরে জল কাদার মধ্যে বসে পড়েছেন। উনি বোধহয় কাঁদছেন। এটাই অসহ্য থাকে নিখিলের কাছে। মনের এই ঠুনকোপনা আদৌ পছন্দ নয় ওর। কান্না মানুষকে দুর্বল করে দেয়, ভেঙে দেয়, লড়াই করার শক্তি ছিনিয়ে নেয়। কৃষক কাঁদবে কেন? সে তো লড়াই করবে। লড়াই করার জন্যই তার জন্ম। খিদের সঙ্গে লড়াই, বাজার দরের সঙ্গে লড়াই, শীত গ্রীষ্ম বর্ষার সঙ্গে লড়াই। জন্মের পর থেকেই ধনুকের মতো বাঁকা পা নিয়ে, কষায় ঘা নিয়ে, চোখ ভরা পিছুটি নিয়ে জীবনের সঙ্গে লড়তে লড়তে একদিন সে লাঙল ধরবে। তারপর লড়তে লড়তে হারিয়ে যাবে, হেরে যাবে না, কাঁদবে না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। পাখিরা ভেজা স্বরে ডাকতে লেগেছে। স্পষ্ট হয়ে উঠেছে বিশ্ব চরাচর। তবু সূর্য ওঠেনি। আজ আর বুঝি ওর মুখ দেখা যাবে না। সমগ্র আকাশে মেঘের একচ্ছত্র অধিকার বিস্তৃত এখনো। বৃষ্টি ঝরছে সমান তালে। বাড়িতে এসে নিখিলের বাবা ভেজা দাওয়ায় বসে হাউমাউ করে কেঁদে উঠলেন। নিখিলের ভেতরটা বিরক্তিতে চিরবির করে উঠল। বলল, এমনভাবে কান্তাছ যেন পোলা মরছে। অত কান্দনের কি হইল? কান্দি কি আর সাধেরে বাপ? তোরা তো বুঝবি না। সংসারটা যে কেমনে চালাই তা আমিই বুঝি। গলা চড়িয়ে একরাশ বিরক্তি মিশিয়ে বলল নিখিল। তা অহন কাইন্দা করবা কি? কানলে কি যাক ফিরব? ভাইসা ভাইসা উজান মুখী আইব? অহন কান্দন থাও কইলাম। এই শিবা, কাঁচি ডাল লইয়া চ, কলা গাছ কাইটটা ভুড়া বানাই গিয়া যাক খুঁজতে বাইরামু। ওর মা বললেন, খারা দুইটা চাল ভাজা দেই, খাইয়া যা। চাল ভাজা খেয়ে ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল নিখিল। পেছন থেকে ওর মা বললেন, ভালো করে জল খাইয়া যা, ভাজা পোড়া খাইয়া গাঙে যাইতাছস, নদীর পারে কত শ্মশান দেবতা অপদেবতার থান পড়ব। নিখিলের বাবা বললেন, যাইতাছে হুদাই, যাক কি আর পাওন যাব, গাঙের যে আকার হইছে, যেন ভরা যমুনা সমুদ্র, এতক্ষণে যাক বাংলাদেশে গেছে গিয়া।
নিখিল ধমক দিয়ে উঠল, আহ, যাওয়ানোর সময় কু গাইও না তো তোমরা। ওদের বাড়ির পেছনের মাঠের কোণায় কলা গাছের ঝোপ। অনর্গল বৃষ্টিতে মাঠটা জলে ডুবে গেছে। চোরকাঁটার ডগাগুলো জলের ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আশ্রয়হীন পিঁপড়েরা দলা বেঁধে সেগুলোকে আঁকড়ে ধরে মরণবাঁচন লড়াইয়ে সামিল। কলা গাছের ঝোপের ওদিক থেকে দু তিনটে বুভুক্ষু শীর্ণ জোঁক যেন হাঁ হাঁ করে তেড়ে আসছে। তাই দেখে শিবেন দু পা পিছিয়ে এসে বলে উঠল, দাদা, জোঁক। নিখিল ধমকে উঠল, জোঁক তো হইছে কি, ডরাস কেন? জোঁক কি তোরে গিল্লা খাবো নাকি? গায়ে লাগবার দিস না, তাইলেই হইল। স্রোতের ধাক্কায় এগিয়ে চলেছে ওদের ভেলা। শিবেনের হাতে লগি দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে নদীর দুপাশে নজর রাখছে নিখিল, কোথাও জাকটা আটকে আছে কিনা। বৃষ্টির বেগ খানিকটা কমে এসেছে। বাপের চিন্তাকাতর করুণ মুখচ্ছবিটা মনের কোণে ভেসে উঠছে বারবার। কত আর ভাববে লোকটা? প্রতিটা বছর, প্রতিটা মরশুম অনিশ্চয়তার তাড়নায় ক্লিষ্ট হবে কত। এবছর বৃষ্টির জল জাগ ভাসিয়ে নিয়ে গেছে, তো কোনো বছর অনাবৃষ্টি কপালে ভাঁজ ফেলেছে। শুকিয়ে যাওয়া পাট গাছের বিবর্ণ ছোপ পড়েছে ওর মুখ চোখে। অথবা ফসলের বিক্রয় মূল্য এত কম থাকে কোনো বছর যে কামলা কিষেনের খরচ উঠবে কিনা বেচে বুচে সে চিন্তায় বিনিদ্র রজনীপাত করতে হয়েছে। তবু লড়ে লোকটা, মাটি কামড়ে লড়ে যায় মরিয়া লড়াই। আবার মাঝে মধ্যে কেঁদে ফেলে। চোখের সামনেকার জমাট অন্ধকারে পথ হারিয়ে যাওয়া দেখে দু চোখে ওর প্রবাহ নামে কখনো সখনো। তথাপি নিখিল বরদাস্ত করতে পারে না কান্নাটাকে। যদিও ও জানে এই পাটের জাগটা হারিয়ে গেলে ওদের কত সমস্যা হবে, কত সমস্যা বেহাল হয়ে থাকবে, কত পরিকল্পিত কাজ ভেস্তে যাবে। নিখিলের ঠাকুমা বলেন, ঘিরলে ঘারলে বাড়ি আর সাজলে গুজলে নারী। বাড়ির ঘেরাও বেড়াটা ভেঙে গেছে কবে, এবার পাট ধুয়ে পাটশোলা দিয়ে বেড়াটা দেওয়া হবে। রান্নাঘরের উই ধরা ঝুরঝুরে বেড়াটাও সেরে উঠবে। ক্লাস 8-এ পড়া শিবেনের বই কেনা হবে। টিউশনির বকেয়া মাইনে দেওয়া হবে পাট বেচে। এদিকটায় দোকানপাটে হালখাতা হয় পাটের মরশুমে। সবাই পাট বেচে হালখাতা করে। নিখিলদেরও ধার রয়েছে মুদিখানা, কাপড়ের দোকান, সারের দোকান, ওষুধের দোকানে। কোনো ধারই শোধ হবে না এ যাক না পেলে। ফলত কেউই আর ধার দেবে না পরবর্তীতে। উপরন্তু ধার শোধ না করার কথা শোনাবে। আর ধার না পেলে ওদের তো চলবে না। আবার গোদের ওপর বিষ ফোঁড়ার মতো সুদী মহাজন এসে দুয়ারে দাঁড়িয়ে ভ্রুকুটি আঁকবে। পাট নিড়ানোর সময় কামলা খরচের টাকাটা সুদে নেওয়া হয়েছিল যে, উপরন্তু টাকার অভাবে মার খেয়ে যাবে রবি মরশুমের চাষবাস। এছাড়াও পাটের চাষকে ঘিরে ওদের মনের অন্ধিসন্ধিতে কত আশা খেলা করে। ভালো ফলন আর দাম পেলে বুচির বিয়ের কথাটা এবার এগিয়ে নিয়ে যাওয়া যায়, এসব আর কি। এমনিভাবেই পাটের জাঁকটা নিখিলদের জীবনের আগামী বছরের 12 মাসটা লিখে ফেলবে। ওদের জীবন প্রবাহের গতি নির্ধারণ করবে। নিখিল জানে এসব, জানে জাঁকটাকে হারিয়ে কতটা দিশেহারা ওর বাবা, জানে, তবু কান্নাটাকে মেনে নিতে পারে না কিছুতেই।
কাঁদবে কেন? দরিদ্র মানুষের, নিরন্ন মানুষের কান্না সাজে না। আজন্ম কাঁদতে কাঁদতে ওদের দেহে মনে কান্নার প্রতিরোধ শক্তি গড়ে ওঠা উচিত। কাঁদতে কাঁদতেই কান্নাকে উপেক্ষা করার শক্তি অর্জন করা উচিত, যেমনটা করেছে নিখিল আজ নিজে। শুধু দর্শক শ্রোতা, প্রবাহ গল্পটি আজ এই পর্যন্তই। আবার আগামীকাল এই গল্পের বাকি অংশ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।